অভ্যন্তরীণ ও দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। ভারতীয় সহ বিভিন্ন মিডিয়ায় গুজব রটানোকে বাড়াবাড়ি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউসুফ আলীর রিপোর্ট। ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের অবহিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিসহ ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়েছে। চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কী পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। আজকের ব্রিফিংয়ে নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলি, আমি মিডিয়ার সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল। অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে। 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাতে সফল না হওয়ার চেষ্টা করছি। মমতা ব্যানার্জির মন্তব্যের সমালোচনা করে তৌহিদ বলেন, পরস্পরের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়া দোষটা। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না। দেশের ভাবমূর্তি নষ্ট করতে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব, আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। ইসকনের সাম্প্রতিক ভূমিকা এটা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি একটি হুমকি স্বরূপ। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে। দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব মিথ্যা মামলা বা মামলা বাণিজ্যিককারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে
এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে, এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। আগামী নির্বাচন দেশের ইতিহাসের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিনতম হবে মন্তব্য করে যে কোনো মূল্যে জনসমর্থন ধরে রাখতে বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে কোনো ভুল করে থাকলে আগামীতে তার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সতর্ক থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। খুলনা এবং ময়মনসিংহের তৃণমূলের নেতাদের কর্মশালায় তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। খুলনা এবং ময়মনসিংহের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নট অনলি বিএনপি, এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই ৩১ দফার মধ্যে। জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে। কমপ্লেন করা চলবে না। তারা যদি ভিতরে ভিতরে কাজ করে, তারা যদি মহিলাদের ভিতরে কাজ করে, তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে, তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে, তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে। আপনাকে তো কেউ আটকে রাখছে না। দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য কোনো কার্যক্রমের সাথে কোনোভাবেই যাতে নেতাকর্মীরা সম্পৃক্ত না হন সে ব্যাপারেও সতর্ক করেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা যদি কেউ কোনো বিগত ৩-৪ মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। সকল কিছুর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা। আওয়ামী লীগ না থাকলেও আগামী দিনের নির্বাচনের বৈতরণী পার হওয়া খুব সহজ হবে না বলে আবারও জানান তারেক রহমান। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, কারণ মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আবারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। মাহবুব সৈকত, মাই টিভি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখনও যারা কারাগারে বন্দী আছে তাদের মুক্ত করতে হবে। অতীতের স্বৈরশাসক জাতিকে ভাগ করে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। জামায়াতে ইসলামী চায় হিংসা বিদ্বেষের অবসান হোক। সকালে ঝালকাঠি দলীয় কর্মীদের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। আমির বলেন, একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে, কিন্তু দেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। যে মিলিয়ে মিশে ফুলের বাগানকে সবাই আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা আর কেমন বাংলাদেশ চাই? আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি অফিস আদালত মিল সেক্টর ইন্ডাস্ট্রি কর্পোরেশন স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে। কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে। অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে নিবন্ধিত না হওয়া 25 থেকে 27 লাখ ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। নবনিযুক্ত 14তম নির্বাচন কমিশনের প্রথম সভায় সব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শপথ নেয়ার পর প্রথমবারের মতো বৈঠকে বসল নতুন নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টায় ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।
4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুল রহমান এল মাসুদ, তহমিদ আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, জানুয়ারির 2 তারিখে আইন অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রস্তুত করে প্রকাশ করা হয়। এবার আগামী বছরের 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2রা মার্চে খসড়া প্রণয়ন করি। তো আমাদের 2025 সালে 2রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2রা মার্চে চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। ভোটার তালিকা হালনাগাদ করতে ইসি সচিবালয়ের কি প্রস্তুতি আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন যেভাবে চাইবে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। গত 21 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন এই কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। ফলে আনুষ্ঠানিক এ সভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ শুরু হল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ হলো চুরির বর্ণনা দেয়া, চোর ধরা নয় বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয় বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, এই শ্বেতপত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, দুর্নীতির পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে এটি ছাপার অক্ষরে প্রকাশ করা হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দীর্ঘদিন কাজ করার পর তুলে ধরেন রিপোর্ট। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী গোষ্ঠীর আতাতে গত 15 বছর দেশে দুর্নীতিতন্ত্র কায়েম হয়েছে বলে রিপোর্টে তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা, তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা এতক্ষণ রাজনীতি বলেছেন না, আমি আপনাদের রাজনীতি বলি। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? এতক্ষণ রাজনীতি বলেছেন, আমি একটু রাজনীতি বলি। এই রাজনীতি আপনার মনে রাখে কেউ কাজ করতে পারবে যেটা আদৌ কোনো প্রয়োজন নাই? যারা এটা নিয়ে তদবির করেন, ভালো করে দেখেন তাদের গোড়া কোথায়। দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত এমন মন্তব্য করে কমিটির অন্যান্য সদস্য ও অর্থনীতিবিদরা বলছেন, এই পরিস্থিতি উত্তরণে অর্থনীতির গতি বাড়াতে হবে, সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না, সেটা কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 24 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে।
বোধহয় ফাঁদে পড়ার ঝুঁকি আছে, কিন্তু ওটা এখনো বাস্তবে আসে না। আমরা এখন যে উপসংহারে পৌঁছাচ্ছি সেটা হলো ফাঁদে আমরা অলরেডি পড়ে গেছি। এখানে কিন্তু আমাদের মধ্যে কোনো বিকল্প নাই। আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। চেষ্টা করছি হবে, এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সীমিত সময়ের সরকার। এটা 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েও আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। নুসরাত শারমিনের রিপোর্ট। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। এর আগে গত 13 আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 15 আগস্টের ছুটি বাতিল করা হয়। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্ট সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অধ্যক্ষর উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েও আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে 4 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এদিকে গুম করে নির্যাতন এবং জুলাইয়ে এক ছাত্র হত্যা মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। নুসরাত শারমিনের আরও একটি রিপোর্ট। গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক 2 সদস্য মহিউদ্দিন ফারুকী এবং আলেপকে। এদের বিরুদ্ধে শুধু গুমই নয়, জুলাইয়ে ছাত্র জুবাইর হত্যা মামলার আসামিরা। ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলছে, আলেপকে বলা হয় গুম এক্সপার্ট। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এই দুজনকে। আনার পর এদের মধ্যে কোনো অনুশোচনাবোধ দেখা যায়নি। এমনকি এজলাসে দাঁড়িয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ নিয়ে দিয়েছেন মন গড়া তথ্য। পরে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অ্যাবডাকশন, কনফাইনমেন্ট এবং টর্চার, এই 3টি অপরাধকে এক জায়গায় করলে গুমের সংজ্ঞাটা পাওয়া যেত। কিন্তু এই রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে গুমকে সুনির্দিষ্ট একটি অভিযোগ আকারে আনা হয়েছে, আইনের ভাষায় যাকে বলে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এই অভিযোগটিকে এই আইনে সন্নিবেশিত করার কারণেই আমরা এখন এই অভিযোগটা আনা হয়েছে এবং এখন থেকে আমরা গুমের মামলাগুলোকেও ট্রাইব্যুনালে তদন্ত করছেন এবং ট্রাইব্যুনালে এই মামলাগুলো আমরা এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সেই সাথে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। হাজির করতে বলা হয় 4 ডিসেম্বর। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন 2টি মঞ্জুর করেছেন। করে আগামী 4 ডিসেম্বর 2024 তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। এদিকে পিলখানায় কথিত বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে সরকার। মঙ্গলবার হাইকোর্টে এ তথ্য জানায় রাষ্ট্রপক্ষ। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারা
এইসব ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। অতএব তাদেরকে যেহেতু এজাহার নামিয়ে তাদেরকে এই মামলা সুনির্দেশ করা হোক। পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও কার্যকরী করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান ডক্টর ইউনূস। সার্কের মহাসচিবকে বলেন, সার্ক একটি বিস্তৃত শব্দ, এটিকে পুনর্জীবিত করতে পারলে পুরো অঞ্চলের মানুষের লাভ হবে। এই সময় সার্কের সেক্রেটারি জেনারেল সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান। মহাসচিব প্রধান উপদেষ্টাকে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহাসচিব সারওয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 497 জন। একই সঙ্গে এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 705 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 93,056 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 497 জনের। গত বছর ডেঙ্গুতে মারা যান 1705 জন। গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 60 জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিখ দিন শুনানি শেষে এ আদেশ দেন। গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় 2015 সালে ফেব্রুয়ারি থেকে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকায় মোহাম্মদ হোসেন আলীকে প্রধান আসামি করে 41 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।